আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটে যাওয়া নারকীয় সেই হত্যাকাণ্ডে নতুন করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার, সেই তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য উঠে এসেছে। সেই জায়গায় সামরিক, বেসামরিক, ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং কি বাংলাদেশের সাংবাদিক, পুলিশের আইজিপি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের নাম উঠে এসেছে সেই পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত হওয়া, বা এই যে পিলখানার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সংগঠিত করার পূর্ব পরিকল্পনায় তারা সরাসরি সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল। দেখুন, এই সুদীর্ঘ সময়টায় আমরা এই পিলখানা হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের উপর কোনো দোষ বা ভারতের উপর সরাসরি আমরা কোনো কথা বলতে পারিনি। এই কারণে এই পিলখানা হত্যাকাণ্ডে আমরা অলিখিতভাবে বা কোনো রিপোর্ট ছাড়া আমরা জানতাম যে বাংলাদেশের এই যে সেনা অফিসারদেরকে হত্যা করেছিল, ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সেই হত্যাকাণ্ডে যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের যে কমান্ডো বাহিনী, বিভিন্ন সংস্থার যেই স্পেশাল কমান্ডো, তারা যে বাংলাদেশে এসে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেটা আমরা জানতাম। কিন্তু আমরা এই যে তথ্য প্রমাণ এবং যে পেপারস যেটা আমাদের প্রয়োজন হয় অন্য একটি রাষ্ট্রের উপর আঙ্গুল তুলতে বা সেটা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যভাবে একটি রিপোর্ট আকারে প্রকাশ করার জন্য, সেটা কিন্তু এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত যে তদন্ত কমিশন তারা দিয়েছেন আমাদেরকে। এখন আমরা সরাসরি বলতে পারি যে পিলখানার যে হত্যাকাণ্ড সেটা ভারতীয় ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র আসলে কী কারণে ছিল? দেখুন, পদুয়া এবং নৌমারি এই দুটি জায়গায় সীমান্তে ভারত এবং বাংলাদেশের সাথে একটি যে বিজেপি সীমান্ত মানে বর্ডার পাহারা দেওয়ার যেই আমাদের বাহিনী, বিজেপির সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতের যেই সেনাবাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে চরম শিক্ষা দিয়েছিলেন বাংলাদেশ, এবং সেই যুদ্ধে ভারতের প্রায় 25 থেকে 30 বা 35 এরকম সোলজার কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। আমাদের এই যে পদুয়া এবং নৌমারি যে যুদ্ধ, এই যুদ্ধতে বাংলাদেশের খুব একটা বেশি কোনো হতাহত হয়নি, বরঞ্চ সেই জায়গায় বাংলাদেশের গুটি কয়েক সোলজার ছিলেন। এই যে ভারত এবং বাংলাদেশের সাথে এই সীমান্তে যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধের পর ভারত পরিকল্পনা করে যে বাংলাদেশের এই যে বর্ডার গার্ড বিজেপি, এটাকে পুরোপুরি তারা ধ্বংস করে দিবে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই বাংলাদেশে এরকম বাংলাদেশের অভ্যন্তরে নারকীয় একটি তাণ্ডব ভারতীয় এই যে পরিকল্পনা সেটা তারা বাস্তবায়ন করেন। তো এই যে রিপোর্টটি, যে তদন্ত কমিশন তারা যে রিপোর্টটি জমা দিয়েছে, সেই রিপোর্টটিতে একদম সুস্পষ্টভাবে তারা বলেছেন যে ভারতের ২৪ জন কমান্ডো, যারা একেবারেই সরাসরি স্পেশালাইজড ট্রেনিং করা, এরকম ২৪ জন এই যেই পিলখানা হত্যাকাণ্ড সে জায়গায় সরাসরি তারা জড়িত ছিল, এবং তারা সেই হত্যাকাণ্ডগুলো নিজেরা সংগঠিত করেছে। দেখুন, এই যে পিলখানা হত্যাকাণ্ডের শিকার একজন সেনা অফিসারের স্ত্রী কিন্তু এই সাক্ষ্যতে বলেছেন যে সেই সময় তিনি ভারতীয় ভাষায় কথাবার্তা শুনেছেন, এবং সেই জায়গায় যে ভারতীয়রা হিন্দি ভাষায় কথা বলতো তাদেরকে শুনেছেন, এবং পশ্চিমবঙ্গ যে কলকাতা, সেই কলকাতার যে বাংলা ভাষাভাষী আছেন সেই কলকাতার অফিসাররাও কিন্তু এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। সেগুলো আবার কিভাবে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছেন, দেখুন সেই সময়কালে প্রায় ৮২৭ জন বাংলাদেশে ঢুকেছেন, কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সেই রিপোর্টে আছে, কিন্তু ৫৬ জন যে অফিসার ভারতীয় যে গোয়েন্দা সংস্থার, সেই রিপোর্টটি কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে ১২২৭ জনের মতো আবার ঢুকেছেন, কিন্তু সেই জায়গায় প্রায় ৫৭ জনের হদিস তারা পায়নি, বা এরকম একটি সংখ্যা কিন্তু এই তদন্ত অফিসার যারা সেটা দিয়েছেন। তো সেই সময় ভারত থেকে বাংলাদেশে ঢুকা
এবং বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া, এই জায়গায় কিন্তু একটা বড় পার্থক্য আছে। এবং এই জায়গায় ঢুকার সময় এন্ট্রি ছিল, কিন্তু বাইর হয়ে যাওয়ার সময় এন্ট্রি ছিল না, এরকম একটি রিপোর্ট কিন্তু আমরা দেখেছি। দেখুন, এই যে পিলখানা হত্যাকাণ্ড, সেই জায়গায় সরাসরি কার নাম আসছে? ফজলে নূর তাপস, ঢাকার উত্তরের যিনি মেয়র, দক্ষিণের যিনি মেয়র ছিলেন, তার নাম কিন্তু সরাসরি আসছে। এবং এই হত্যাকাণ্ডের আগে এই ফজলে নূর তাপস, শেখ সেলিম এবং সোহেল তাজ, সাবেক যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এই সোহেল তাজ, তারা কিন্তু যে বৈঠকটি হয়েছে এই হত্যাকাণ্ডের আগে, সেই বৈঠকটিতে যেমন তোরাবালি ছিল, তো সেই সময় সেই বৈঠকটি যেহেতু ফজলে নূর তাপস, শেখ সেলিম, তারপরে জাহাঙ্গীর কবির নানক সহ এই সন্ত্রাসী, এই হত্যাকারীরা সরাসরি বৈঠকটি করেছেন। তো সোহেল তাজ কিন্তু এখন ভালো সাজছেন, কিন্তু সেই ভালো সাজার পরেও মনে হয় যে সোহেল তাজ এই রিপোর্টটি বের হওয়ার পর তিনিও ফেঁসে যাচ্ছেন। এই জায়গায় দেখুন আরও বেশ কয়েকজন নাম, যেমন সাবেক আইজিপি নূর মোহাম্মদ, পরবর্তী সময় কিন্তু এই নূর মোহাম্মদ আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন। তো সেই জায়গায় সাংবাদিক মুন্নুর সাহা সহ আরও বেশ কয়েকজনের নাম কিন্তু আসছে। দেখুন, এই যে বিশাল এক পরিকল্পনা, ষড়যন্ত্র, ভারতীয়রা বাংলাদেশে এসে বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করলো, সেই হত্যাকাণ্ডে কারা? আওয়ামী লীগের খুনি এই ফজলে নূর তাপস, শেখ সেলিম, সোহেল তাজদের মতো লোক সম্পৃক্ত ছিল। সেই জায়গায় মুন্নি সাহা, নূর মোহাম্মদের মতো লোক সম্পৃক্ত ছিল। আর অনেক মানুষের এই জায়গায় নাম আসছে। শেখ হাসিনা সরাসরি এই হত্যাকাণ্ডের যে লিড দিয়েছেন সেটা তো আছেই। তো এই হত্যাকাণ্ডে এখন আমরা দেখছি যে ভারতীয়রা একদম কমান্ডো যে অফিসাররা 24 জন, তারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত। দেখুন, এই যে হত্যাকাণ্ড, বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো গোয়েন্দা সংস্থা কেউ রিপোর্ট দিতে পারে না, কোনো টিভি চ্যানেল কিন্তু রিপোর্ট দিতে পারে নাই যে এই যে সেই সময়ের যিনি এই যে বর্ডার গার্ড বিজিবির যিনি প্রধান ছিলেন, তাকে যে হত্যা করা হয়েছে সেটা কিন্তু ভারতীয় মিডিয়ায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, যেটা আমাদের দেশ কেউই জানতো না যে পিলখানার ভিতরে এত বড় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই সব বাংলাদেশের যে মেধাবী অফিসার তাদেরকে হত্যা করে, এবং তারা বাংলাদেশ থেকে মানে পিলখানা থেকে তারা পালিয়ে গেছেন নানাভাবে। তো দেখুন, এই যে পিলখানার হত্যাকাণ্ড, তারপর দেখুন এই যে জুলাই আগস্ট বিপ্লবের আগ পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থাদের বিভিন্ন স্টেশন কিন্তু বাংলাদেশে ছিল। এই যে নানা তদন্ত রিপোর্টে এখন বের হয়ে আসছে যে জুলাই আগস্ট বিপ্লবের পর প্রায় কয়েক হাজার ভারতীয় বাংলাদেশে আসছেন, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের বিমানবন্দর দিয়ে তারা কোনো মানে তাদের এন্ট্রি আছে, বাংলাদেশে এসেছেন, কিন্তু বের হয়ে যাওয়ার কোনো কিন্তু তাদের রিপোর্ট বা কোনো কিছুই নাই। তো এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় বলি যে বাংলাদেশের জন্য সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ভারত। সেই ভারতের এই যে এখন কমান্ডো 24 জন অফিসার এই কিলিং মিশনে সরাসরি সম্পৃক্ত, তো সেই জায়গায় আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদী বা তার সরকার, তার যারা যারা আছেন তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। তো আমার ব্যক্তিগত যে মতামত, এই যে রিপোর্টটি, এই রিপোর্টটির ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে এই ভারতের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা উচিত বলে আমি মনে করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারত আমাদের যত প্রতিবেশী হোক না কেন, যতভাবেই তারা আমাদের চারিদিকে ঘিরে থাকুক না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই ভারত। এই যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার মধ্যে দিয়ে আমি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে কথা বললাম, কিন্তু এই জায়গায় কিন্তু বিশাল এক ক্যানভাস তৈরি হয়ে গেছে, যেই জায়গায় ভারতের ষড়যন্ত্র কিভাবে বাংলাদেশে তারা এস্টাবলিশ করেন এবং তারা কিভাবে বাংলাদেশে হত্যাকাণ্ড চালান, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এবং আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন সকল রাজনীতিবিদদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ভারতের ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে চলছে, সেটা চলবে, সেটা চলমান। কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।